আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি। গুমের শিকার পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া 5 রাষ্ট্রদূতকে প্রত্যাহার। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার। ঢাকা ওয়াসার অপসারণকৃত এমডির অর্থ পাচার অনুসন্ধান শুরু করেছে সিআইডি। ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী নির্ধারণ উদ্বোধন 14 মার্চ ইসমাইল জবিউল্লাহ। সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী বরখাস্ত। সুপ্রিম কোর্টের ভেতরে 6টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার। রাজধানীতে কুকুর হত্যায় 3 জনের 2 বছরের কারাদণ্ড। বিসিবি নির্বাচন নিয়ে তামিমের অভিযোগ দায়ের। ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে আতঙ্ক ছড়াতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য রহমান অমিত ও জ্বালানি সচিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব তুলে ধরা হলে তা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা বৈঠকে জানান, বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি করে সরকারের 18 থেকে 20 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। তবে প্রধানমন্ত্রী দাম বাড়ানোর পরিবর্তে সরবরাহ ব্যবস্থাকে সচল রাখা এবং বাজারে স্বাভাবিকতা ফেরানোর উপর গুরুত্ব দেন। বৈঠকে জ্বালানি বিভাগ জানায়, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন তা পরবর্তীতে আরও শক্তিশালী ও সময় উপযোগী করে তুলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাজধানীর উসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের আন্দোলনে শহীদ হওয়া সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে অর্জনেই আমাদের তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতা চালুর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে তাদের সন্তানদের মানুষ করা, বেঁচে থাকা ও সম্মানজনকভাবে জীবনযাপন নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমি নিজেই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। রোববার বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গুম হওয়া মানুষের পরিবারগুলো অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সন্তানদের মানুষ করা, বেঁচে থাকা ও ভালোভাবে জীবনযাপন নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আমরা শীঘ্রই উদ্যোগ গ্রহণ করব। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের 4 রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, মোহাম্মদ মইনুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারি এবং মোহাম্মদ নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অতি সত্বর ঢাকায় সদর দপ্তরে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁও সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা রোববার তাদের গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। ঢাকা ওয়াসার অপসারণকৃত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। রোববার সিআইডি মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এক খুদে বার্তায় এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 মার্চ সারা দেশে ইমাম মুয়াজ্জিনদের জন্য সরকার প্রদত্ত মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন। রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় ধর্মমন্ত্রীর অফিস কক্ষে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে নির্বাচনী অঙ্গীকার হিসেবে অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই আমাদের নির্বাচনী ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতির কথা বলা ছিল, একে একে সেসব প্রতিশ্রুতির ফ্ল্যাগশিপ যেসব প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপে ইতিমধ্যে নেওয়া হয়েছে। আপনারা সেটা দেখেছেন। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদ উল ফিতরের পূর্বেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানী প্রদানের বিষয়ে সরকার সব পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় সোমবার 9 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় রবিবার 8 মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পবিত্র রমজান উপলক্ষে আগামী 9 মার্চ থেকে ঈদ উল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। দায়িত্ব অবহেলা, দুর্নীতি ও তহবিল তসরুপের গুরুতর অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার ডিএনসিসির সচিব মোহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, আরিফুর রহমান আর্থিক ক্ষমতা অর্পণ 2025, পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006 এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025 লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন। এই অনিয়মের জেরে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা 2019-এর বিধি 49 উপবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও তহবিল তসরুপের অভিযোগ প্রমাণিত হয় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে জানানো হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় 6টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর 1:30 দিকে গেটের ডান পাশে বস্তুগুলো পুড়ে থাকতে দেখা যায়। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অবিস্ফোরিত এ বস্তুগুলো কি তা নিয়ে তদন্ত করছে পুলিশ। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের প্রবেশপথের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর 1টার দিকে প্রধান বিচারপতির প্রবেশ গেটের কাছে সন্দেহজনক বস্তুগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানার পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর 2টার দিকে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে এবং পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যায়। রাজধানীতে নির্মমভাবে কুকুর হত্যার দায়ে 3 জনকে 2 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসাইন রোববার বিকেলে এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ অপু ও মোহাম্মদ মানিক। তারা উত্তর যাত্রাবাড়ি ধলপুরের লিচুবাগান এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইমুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে 20টি কুকুর হত্যার দায়ে আসামিদের প্রাণী কল্যাণ আইন 2019-এর 16 ক ধারায় 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও 1000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 15 দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এছাড়া একই আইনের ১৬ খ ধারায় প্রত্যেককে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড, ১,০০০ টাকা অর্থদণ্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন নিয়ে বিতর্কের পালে নতুন করে হাওয়া দিলেন তামিম ইকবাল। শুরু থেকেই বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে আসছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার জাতীয় ক্রীড়া পরিষদে এই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলেন তামিম সহ ঢাকার শীর্ষস্থানীয় ৫০টি ক্লাবের কর্মকর্তারা। রবিবার ৮ মার্চ সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, আমরা একটা আনুষ্ঠানিক অভিযোগই করতে এসেছি বলতে পারেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি অভিযোগ করেছে যে এই নির্বাচনটা বিসিবি নির্বাচন সঠিকভাবে হয়নি। এতগুলো ক্লাব যদি একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। ইরানের রাজধানী তেহরানে শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনার প্রেক্ষিতে ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ থেকে ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। রোববার সকালে ঘুম থেকে উঠে এ কালো বৃষ্টি প্রত্যক্ষ করে শহরের ১ কোটি মানুষ। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্রিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির পানি আসলে কালো, মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত। প্রিটজেন আরও বলেন, হামলার পর আজ সকালে ইরানি রাজধানীতে এমন তেল মিশ্রিত বৃষ্টি ঝরছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, সেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হতো। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য